প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। বিয়ন্ড বর্ডার্স দেখছেন। আজ আমরা ভূ রাজনীতি নিয়ে আলোচনা করব, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডেল এইচ খান, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক। ডেল এইচ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে শুরু করি। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে বসে একটা ফেসবুকে ভাষণ দিয়েছেন, তার প্রভাব বাংলাদেশে পড়েছে, 32 নম্বর ভাঙা হচ্ছে। তো এই যে ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেয়া, ভারত এই দায় এড়াতে পারে কিনা, কি বলবেন? ধন্যবাদ। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চমৎকার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি এই প্রোগ্রামের দর্শক যারা আছে তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে আমরা যে সময় এই অনুষ্ঠানটা রেকর্ড করছি তার ঠিক গত রাতে ধানমন্ডির 32 নম্বরে বাংলাদেশের জনতা ওই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটাকে পুরো গুড়িয়ে দিয়েছে। এবং অনেকেই মনে করছেন যে এই ঘটনাটার পিছনে মূল ইন্ধনদাতা শেখ হাসিনা স্বয়ং। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত এই ব্যাপারে দায় এড়াতে পারে কিনা, সো ভারতের দায় এড়ানোর প্রসঙ্গটিতে আসার আগে একটা প্রেক্ষাপট আলোচনা না করলে পরে আসলে প্রাসঙ্গিকভাবে উত্তরটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। শেখ হাসিনা ভারতের প্রোডাক্ট। 1975 সালে শেখ মুজিব যখন মারা যান, সেই মুহূর্তে শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে ছিলেন পশ্চিম জার্মানিতে। তাদের সুযোগ ছিল ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে রিফিউজ নেয়ার, কিন্তু ইন্দিরা গান্ধীর প্রচ্ছন্ন মদদে এবং রয়ের সহায়তায় তাদেরকে ভারতে নিয়ে আসা হলো। এবং এই ভারতে তারা 6 বছর অবস্থান করেছিলেন। এই 6 বছরের ইতিহাস আমরা জানি না, খুব একটা স্পষ্ট না। কোথায় থাকতেন, কীভাবে থাকতেন, কি করতেন। কথিত আছে যে এই 6 বছর রয়ের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কেন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এটা বোঝার জন্য আর একটু পেছনে যেতে হবে। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি হয়, তখন ভারতের দুই পাশে ছিল, এক পাশে পূর্ব পাকিস্তান, এক পাশে পশ্চিম পাকিস্তান। ভারতের জন্য এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে একই সাথে পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে পাকিস্তানের প্রেশার অ্যাকসেপ্ট করা, এবং কখনো যদি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় তখন এই দুই দিক থেকে প্রেশার ভারতের পক্ষে নেওয়া সম্ভব হবে না। 1947 এবং 1948 সালে পাকিস্তান এবং ভারতের ভিতরে প্রথম যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে আজাদ কাশ্মীর কিন্তু পাকিস্তানের হাতে চলে যায়। 1962 সালে অ্যাগেইন চায়না এবং ভারতের ভিতরে সাইনো ইন্ডিয়ান ওয়ার হয়, এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় 43,000 স্কোয়ার কিলোমিটার এলাকা ভারত হারিয়ে ফেলে। সুতরাং এই জাতীয় হুমকির প্রেক্ষিতেই ভারত 1947 সাল থেকেই চেষ্টা করছিল যে পাকিস্তান এটাকে দুই টুকরা করে ফেলতে হবে, এবং পূর্ব পাকিস্তান যেটা আছে এটাকে হায়দ্রাবাদ অথবা সিকিমের স্টাইলে তাদের একটা প্রদেশ হিসেবে নিয়ে ফেলতে হবে। আর যদি প্রদেশ হিসেবে নেওয়া না যায় তাহলে এটাকে এমন একটা করদ রাষ্ট্রের মতো করে রাখতে হবে যার মধ্য দিয়ে তারা তাদের নর্থ ইস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে, যেগুলোকে কমনলি আমরা 7 সিস্টার্স নামে জানি, সেই কান্ট্রিগুলোর সাথে ট্রানজিট এবং করিডোরটা স্থাপন করা যাবে। এই প্রেক্ষিতে তারা কিন্তু 1971 সালেও ইন্ধন দিয়েছে। অনেকেই আমরা ভুল ভাবি যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপর যখন যুদ্ধ লাগলো, আমাদের রিফিউজিরা যখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করলো, তখন বোধহয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর বোধোদয় হলো যে ও পূর্ব পাকিস্তানে যুদ্ধ লেগেছে, তাহলে চলো তাদের হেল্প করি। ব্যাপারটা তো তা ছিল না। আগরতলা ষড়যন্ত্র হয়েছিল। আগরতলা কোথায়? শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন কোথায়? সুতরাং এই 1947 সাল থেকেই আওয়ামী লীগকে ধীরে ধীরে এই শেখ মুজিবুর রহমান এবং যারা আছে তাদেরকে ভারত প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে যেন বাংলাদেশ প্রথমত পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর পরপরই যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল, শেখ মুজিবুর রহমান কিন্তু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু লিভ বাংলাদেশ 26শে মার্চের পরে। উনি কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। ওনার ফ্যামিলি কোথায় ছিল? পাকিস্তানিদের শেল্টারে বাংলাদেশে ছিল। তাদের কিন্তু নিরাপত্তার কোনো ক্ষতি হয় নাই। পাকিস্তান বাহিনী কিন্তু তাদের ফ্যামিলির কাউকে মারে নাই। উনি যে 3 লাখ বলতে কি 30 লাখ বলে ফেলেন, এই 30 লাখের ভিতরে কিন্তু তার পরিবারের কেউ নাই। আচ্ছা, কেন নাই? কারণ তারা সেই অ্যাডভান্টেজটা নিয়েছে ইন্ডিয়ার কাছ থেকে। দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ার প্রচ্ছন্ন মদদে কিন্তু বাকশাল। কেন?
কারণ তারা শেখ মুজিবুর রহমানকে আরও স্ট্রেনথেন করতে চাচ্ছিল, কারণ শেখ মুজিবুরের মাধ্যমে বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রানজিট এবং করিডোর সব কিছু নিবে। তারা একই সাথে যে চেষ্টাটা করেছিল শেখ মুজিবের অনুপস্থিতিতে, অক্টোবর মাসে 1971 সালে কুখ্যাত 7 দফা গোলামি চুক্তি করার চেষ্টা করেছিল, যার 3 নম্বর ক্লজ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। তার মানে কি, একটা দেশের যদি নিজস্ব সেনাবাহিনী না থাকে তাহলে ওই দেশ তো আসলে স্বাধীন দেশ না। এই প্রেক্ষিতে তারা 15ই আগস্টে এসে তাদের যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল এবং মাস্টার প্ল্যানটা ছিল, এই প্ল্যানটা থমকে যায়। এই প্ল্যানটা যখন থমকে যায় তখন তারা 6 বছরের জন্য শেখ হাসিনাকে তাদের কাছে নিয়ে যায় এবং নতুন করে প্রশিক্ষিত করে তাকে আবার বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে শেখ হাসিনা যখন আসার পরে কিন্তু নিরঙ্কুশভাবে সে টানা 15 বছর 16 বছর ধরে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছিল। এই স্বার্থ উদ্ধার করতে করতে এসে 5ই আগস্টে যখন দেয়ালে পিঠ থেকে যায় আমাদের, তখন ছাত্র জনতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং পুরো বাংলাদেশের সবার সহযোগিতায় এবং স্বেচ্ছায় একটা বিস্ফোরণ ঘটে। এবং সেই বিস্ফোরণের কারণে শেখ হাসিনা কোথায় পালালো? ভারতে। দিল্লির লিভিং রুমে বসে থেকে উনি এখন ভাষণ দিচ্ছেন, বাংলাদেশে আওয়ামী লীগের যাদেরকে ফেলে রেখে উনি পালিয়েছিলেন তাদেরকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছেন। একজন টেরোরিস্ট যদি একটা কান্ট্রিতে বসে এ ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করে, সেটা কি অন্য একটা কান্ট্রি অ্যালাউ করে? ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে, এই সমস্যার মূল হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা। ভারত একে তো তাকে আশ্রয় দিয়েছে, এবং দ্বিতীয়ত ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের ভেতরে একটি স্যাবোটাজ অথবা অন্তর্ঘাতমূলক পরিস্থিতির সৃষ্টির সব রকমের চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছে, এবং ভারত প্রচ্ছন্নভাবে তাকে সহায়তা করে যাচ্ছে। ভারত কি জানে না যে ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন? ভারত কি জানে না যে বাংলাদেশে কি পরিমাণ অপকর্ম এবং কি পরিমাণ দুর্নীতি করে তারপরে আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা ভারতে আশ্রয় নিয়েছে? সব কিছু জানার পরেও বাংলাদেশের মানুষকে প্রাধান্য না দিয়ে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে কোনো মূল্য না দিয়ে, এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের যে ইমোশন আছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে, তাকে এক বিন্দু মূল্য না দিয়ে তারা এখন পর্যন্ত চেষ্টা করছে শেখ হাসিনাকে সহায়তা করে যাবার জন্য। অবশ্যই তাদের দায় আছে, এই দায় তারা এড়াতে পারেন না। একটা কথা বলছিলেন আপনি যে শেখ হাসিনা ভারতের স্বার্থ দেখেছে, এবং শেখ হাসিনার কথা যদি আমরা বলি, কোনো একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে। কিন্তু এখন আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা আসলে ভারতকে কি কি দিয়েছে? ধন্যবাদ। শেখ হাসিনা শুধু না, তার পিতা শেখ মুজিবুর রহমানও ভারতকে দিয়েছে, শুরু থেকেই তো দিচ্ছে। ভারতের প্রথম আকাঙ্ক্ষা ছিল যে পূর্ব পাকিস্তান যেন আলাদা হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্র হয়, সেটা উনি দিয়েছেন, সহায়তা করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তারপর থেকে ক্রমাগতভাবে ভারতকে সব ধরনের সহায়তাই দিয়েছেন। তার বেশিরভাগই আমরা জানি না, এখন পর্যন্ত এগুলো ডিসক্লোজ করা হয় নাই। কিছু অংশ আমরা জানতে পেরেছি। যেমন ধরেন, প্রথম যে সুবিধাটা তারা দিয়েছেন সেটা হচ্ছে অ্যালট অফ ট্রানজিট অ্যান্ড করিডোর। 7,000 কোটি টাকা খরচ করে যেই ট্রানজিট সিস্টেম ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত মাত্র সম্ভবত 36 লাখ টাকা আয় করা সম্ভব হয়েছে। একটা দেশ আরেকটা দেশের ভেতর দিয়ে ট্রানজিট করছে, আর সেই দেশ আয় করছে মাত্র 36 লাখ টাকা। স্টেট লেভেলে এটা তো একটা ফান্ড ছাড়া আর কিছু না। 2 নম্বর হচ্ছে যে কক্সবাজারে একটা সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন ছিল, সেই স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সহযোগিতা নেয়ার জন্য চুক্তি অলরেডি করা হয়ে গিয়েছিল, এবং এই লাইন অলরেডি লে করা হয়ে গিয়েছিল। এখন গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এসে বিটিআরসি উপলব্ধি করলো যে এই ধরনের লাইন দেওয়ার নজির নাই ইন্টারন্যাশনালি, এবং যেই পদ্ধতিতে দেয়া হয়েছে এটা ন্যাক্কারজনক, গোলামির পর্যায়ে এটা দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে আপনার মংলা থেকে খুলনা রেলওয়ে লাইন, তারপর ফেনীতে যে ব্রিজ, তারপর আপনি নর্থ বেঙ্গলের ওদিকে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, মিরসরাইয়ের এই পাশে যে একটা ইপিজেড করে দেওয়া হয়েছে, সব কিছু ভারতকে সহায়তা দেওয়ার জন্য করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, এটা আপনি 2023 এবং 2024 সালের পরিসংখ্যান যদি দেখেন, $18 বিলিয়ন ব্যবসা হয়েছে। তার ভিতরে বাংলাদেশ শুধুমাত্র ব্যবসা করেছে $4 বিলিয়ন নিচে। তো একে তো হচ্ছে ভারতের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা হয়েছে, ভারতের পণ্য দিয়ে আমাদের বাজার সয়লাভ হয়ে গিয়েছে, এবং যখন আমরা তাদের পণ্য নিয়ে কোনো কথা বলার চেষ্টা করি তখন আমাদেরকে বাংলাদেশ এবং আজে বাজে কথা বলা হচ্ছে। সুতরাং অফকোর্স
প্রকাশ্যে যা দিয়েছে এছাড়াও অপ্রকাশ্যে তো অনেক কিছুই দিয়েছে। আমরা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের ব্যাপারে জানি, যেটা দিয়ে বাংলাদেশ আর্মিকে বাধ্য করা হয়েছে ভারতীয় সমরাস্ত্র কেনার জন্য। ভারত কবে থেকে সমরাস্ত্র উৎপাদনকারী দেশ হলো? আর ভারত যদি আমাদের এনিমি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কেন আমরা অস্ত্র কিনবো? একটা দেশের প্রায় 2 লাখ সেনাবাহিনী আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে স্ট্র্যাটেজিক্যালি সেই দেশ বিশ্বাস করে যে কখনো না কখনো সেই দেশকে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে যেতে হবে। বাংলাদেশের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের সাথে আমাদের বর্ডার হচ্ছে 4156 কিলোমিটার। এত লম্বা বর্ডার পৃথিবীতে খুব কম আছে, এবং টু বি প্রিসাইজ পৃথিবীর 5ম বৃহত্তর বর্ডার তাদের সাথে আমাদের। সুতরাং যদি কখনো আমাদের যুদ্ধ লাগেই তাহলে তাদের এগেনস্টে যুদ্ধ করতে হবে। এই বাস্তবতার প্রেক্ষিতেই তো এত বড় আর্মি আমাদের গড়ে তোলা হয়েছে। তাহলে সেই আর্মির অস্ত্র কেন পোটেনশিয়াল এনিমির কাছ থেকে কিনতে হবে? এটা তো কখনো কোথাও হয় না। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, আসলেই শেখ হাসিনা দম্ভ ভরে যে কথাটি বলেছেন যে ভারতকে যা দিয়েছে তা আসলে ভারত ভুলতে পারবে না, সত্যিই তো ভারত ভুলতে পারছে না। আজকে আপনি দেখেন ভারত কি জবাব দিতে পারবে যে কেন শেখ হাসিনা তাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কান্ট্রি টু কান্ট্রি টাইজ হয়, পিপল টু পিপল টাইজ হয়। একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সুনির্দিষ্ট একজন লিডারের জন্য এত উতলা কেন? ভারত কেন জবাব দিতে পারতেছে না যে কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না, যখন অলরেডি 2টা ইন্টারপোলের রেড অ্যালার্ট লাগু আছে, বাংলাদেশ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য, এবং সে কিন্তু অভিযুক্ত আসামি। তাহলে 2013 সালের যে চুক্তি করা হয়েছিল অপরাধী বিনিময়ের, সেই চুক্তির প্রতি ভারত কেন সম্মান দেখাচ্ছে না শুধুমাত্র এক শেখ হাসিনার জন্য? এই প্রশ্নের জবাব তো ভারতের কাছে নেই। যদিও ভারতের কিছু দেশপ্রেমিক রাজনীতিবিদ অলরেডি কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলেছে যে আসলে কি হাসিনা এতটাই গুরুত্বপূর্ণ যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো মূল্য পাচ্ছে না, কিন্তু হাসিনা এত বেশি মূল্যবান হয়ে উঠেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতের সেনাপ্রধান অত্যন্ত ফর্মাল একটি বক্তব্য দেওয়ার সময় বলেছে যে বাংলাদেশের সাথে তখনই তারা নেগোসিয়েশন শুরু করবে যখন নির্বাচিত সরকার আসবে। তাহলে এই বিপ্লবের মাধ্যমে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, এই সরকারকে তুচ্ছ চাচ্ছিল্য এবং উপেক্ষা করার এই দুঃসাহস আরেকটি দেশের সেনাপ্রধান যার রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার নাই, সে কীভাবে করছে? কারণ এটা হচ্ছে ভারতের একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ। তারা মিডিয়ার মাধ্যমে করাচ্ছে, তারা বর্ডারের বিএসএফের মাধ্যমে করাচ্ছে, তাদের আর্মি চিফের মাধ্যমে করাচ্ছে, এবং এগুলো সব করানো হচ্ছে ওই যে শেখ হাসিনা তাদেরকে যা দিয়েছে তার প্রতিদান স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ। ট্রানজিট নিয়ে কথা বলছেন, এটাকে আরেকটু বিস্তারিত বলবেন যে ট্রানজিট আসলে কোথায় কিভাবে নিয়েছে? ট্রানজিটের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আগে বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা এখন একটা ওয়ার্ডের সাথে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক, সো এটা হচ্ছে বেসিক্যালি শিলিগুড়ি করিডর। সো শিলিগুড়ি করিডরের উপরেই আছে হচ্ছে তিব্বত। তিব্বতের উপরে কিন্তু চায়নার প্রচণ্ড রকম প্রভাব এখন বিদ্যমান, এবং তিব্বতে চাইনিজ বেইজ অলরেডি হতে শুরু করেছে, মিলিটারি বেইজ। এখন আমরা 7 সিস্টার নামে নর্থ ইস্টার্ন যে কয়েকটা ভারতীয় প্রদেশ আছে, 7টা প্রদেশ, এই 7টা প্রদেশের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের একমাত্র স্থল মাধ্যম হচ্ছে ওই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। এখন এইটা কোনো কোনো ক্ষেত্রে 13 কিলোমিটার থেকে 17 কিলোমিটার পর্যন্ত চওড়া একটা জায়গা। 1962 সালে যখন চীন ভারতকে আক্রমণ করে তখন কিন্তু অরুণাচল প্রদেশের একটা বড় অংশ চীন দখল করে নেয়। 30 অক্টোবর 1962 তারা আক্রমণ শুরু করে, এবং 30 নভেম্বর 1962 পাক্কা 1 মাস তারা কিন্তু ইন্ডিয়ান যে আর্মি আছে তাকে ওখানে পরাস্ত করে, এবং 1 মাস পর ইন্ডিয়া যখন টোটাল সারেন্ডার করে ফেলে তাদের কাছে, তখন ইউনিলেটারালি চায়না সিজফায়ার ডিক্লেয়ার করে। এই যে সিজফায়ারটা ডিক্লেয়ার করলো, এই ডিক্লেয়ার করার পর ইন্ডিয়া আরও ভালোভাবে বুঝতে পারলো যে শুধুমাত্র চিকেন নেকের যে শিলিগুড়ি করিডোর আছে তার উপরে ভরসা করে তাদের পক্ষে 7 সিস্টার্সের সাথে একটি শক্তিশালী সম্পর্ক রাখা অত্যন্ত দুরূহ হয়ে যাবে। একই সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে 7 সিস্টার্সে কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অত্যন্ত পুরাতন। ইভেন বাংলাদেশে যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল তার চেয়েও পুরাতন কিন্তু আসামের স্বাধীনতা আন্দোলন। সুতরাং এই জাতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যে আছে, এই আন্দোলনগুলোকে আটকানোর জন্য, সাপ্রেস করার জন্য ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডোরের উপরে তাদের প্রায়োরিটি বুঝতে শুরু করলো। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর যেহেতু করা যাচ্ছিল না, তারা শুরু থেকেই চাচ্ছিল যে বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে
সরাসরি সেভেন সিস্টার্সে যোগাযোগ করা যায়। কারণ কোনো কারণে যদি তিব্বতের মধ্য দিয়ে এসে চায়না শিলিগুড়ি করিডোরকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ রুট থাকবে হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে। বাংলাদেশের ভেতর দিয়ে রুট নেওয়া যাবে দুইভাবে, একটা হচ্ছে স্থলপথে আর হচ্ছে নৌপথে। নৌপথে তারা এই যে রুটটা ট্রানজিটটা নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু খুব চেষ্টা করেছে আমাদের যে মংলা এবং আমাদের চালনা যে ইয়ে আছে, নৌবন্দর আছে, সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের পরিচালনার দায়িত্ব তারা প্রায় নিয়ে ফেলেছিল। সুতরাং এটা যদি তারা নিয়ে যেতে পারতো তাহলে তাদের সুবিধা হতো যে তাদের পণ্য পরিবহন সহ যে কোনো ধরনের সামরিক সহায়তার জন্য এই রাস্তাটা তারা ইউজ করতে পারত। আরেকটা, অলরেডি তো বাংলাদেশের সাথে ট্রেন সংযোগ আছেই। সো এই রেল সংযোগ যেটা আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য পদ্মা ব্রিজ এবং যমুনা ব্রিজের সাথে কিন্তু অ্যাডিশনালি মেইন ডিজাইনের বাইরে এসে রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছে। এই অ্যাডভান্টেজটা শুধুমাত্র ইন্ডিয়াকে দেওয়ার জন্য করা হয়েছে। সুতরাং এই যে রেল ট্রানজিট, দেন অন্যান্য যে নৌপথে যে ট্রানজিটগুলো আছে, এইগুলো হচ্ছে ভিজিবল হতে শুরু করেছিল আস্তে আস্তে। আজকে মিরেশ্বরের ওখানে যখন ইন্ডিয়া ডিপোজিটটা চালু হতো, তখন সত্যিকার অর্থে আমাদের চিকেন নেক যেটা ফেনী, অত্যন্ত ঝুঁকিতে পড়ে যেত। সো এই ধরনের অসংখ্য দৃশ্যমান এবং অদৃশ্য ট্রানজিট, তার মাধ্যমে আসলে তারা চাচ্ছিল যে বাংলাদেশ হবে হচ্ছে ইন্ডিয়ার ট্রানজিট পয়েন্ট, করিডোর পয়েন্ট, অনলি দ্য স্টেশন থ্রু হুইচ তারা নর্থ থেকে সাউথে যাওয়া আসা করবে। তার মানে শেখ হাসিনা তাদের জন্য সবচেয়ে ভালো অপশন ছিল। ঐতিহাসিকভাবে তো তাই। এই যে বর্ডারে যে এখন যে উত্তেজনা, বা বর্ডারে তারা গুলি করে মারছে ভারতীয় সীমান্ত বাহিনীর, এর আগেও তো বিভিন্ন সময় মেরেছে, কিন্তু ইদানিং কিন্তু যে ফেনোমেননটা দেখেন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন। একই সাথে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, এবং বলেছে যে আগে যে টোনে কথা হতো এখন সেই টোনে কথা হবে না। এই জায়গাটা কি পার্থক্য দেখেন? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার, আমি এর আগেও বলেছি, 4156 কিলোমিটার দীর্ঘ, যা পৃথিবীর 5ম দীর্ঘতম বর্ডার। একই সাথে আপনি বিএসএফের কথা যদি বলেন, বিএসএফ পৃথিবীর বেশ পুরাতন একটি বর্ডার সিকিউরিটি ফোর্স। স্পেশালি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ফোর্সটা ক্রিয়েটেড হয়। বর্তমানে পৃথিবীতে আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফ, অ্যান্ড স্পেসিফিক্যালি বিএসএফ ইন বাংলাদেশ বর্ডার। আপনি যদি এই মুহূর্তে সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম সীমান্ত কাদের, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের। বাংলাদেশ তো মারে না। 2000 সাল থেকে এখন পর্যন্ত যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, 1000-এর বেশি লোক সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করেছে শুধুমাত্র সীমান্ত ক্রস করার জন্য। সীমান্ত ক্রস করার জন্য পৃথিবীর আর কোনো সীমান্তে এভাবে গুলি করে মারা হয় না। আপনি ধরতে পারেন, আইনের হাতে তুলে দিতে পারেন, বাট আপনি যখনই গুলি করে মেরে ফেললেন তখন আসলে আপনি বিচারও করে ফেললেন, শাস্তিও দিয়ে ফেললেন। এইটা কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সেসের হাতে এই অধিকার কোনো রাষ্ট্র দেয়নি। আন্তর্জাতিক যে সমঝোতা আছে সেখানেও এটা নাই। গত 15 বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে 2020 সালে এক বছরে 45 জনের বেশি সীমান্তে মারা গিয়েছে। আমরা কয়টা প্রতিবাদ শুনতে পেরেছি তখন? সুতরাং ওই যে আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে, আমাদের সরকার তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। তাদের স্বার্থ কীভাবে রক্ষা করেছে? সীমান্তে তারা যখনই মানুষ মেরেছে তখন কিন্তু কূটনৈতিকভাবে অত্যন্ত কড়া প্রতিবাদ করার কথা। কীভাবে প্রতিবাদ করার কথা তার কিছু উদাহরণ কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তার কোনোটাই কি আমরা দেখেছি বিগত সরকারের আমলে? আমরা দেখিনি। সুতরাং এই যে সীমান্তে ভারতের যে হেজেমনি এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস, এটা কিন্তু আপনি চীন সীমান্তের সাথে ভারতের দেখতে পাবেন না। আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের দুটো মাত্র কান্ট্রির সাথে সীমান্ত আছে। আমাদের বার্মার সাথে খুব সামান্য, প্রায় 300 কিলোমিটারের মতো একটা সীমান্ত আছে, আর বাকি পুরো সীমান্তটাই হচ্ছে ইন্ডিয়ার সাথে। বাট ইন্ডিয়ার কিন্তু শুধু বাংলাদেশের সাথে সীমান্ত নেই, তার পাকিস্তানের সাথে আছে, চায়নার সাথে আছে, অন্যান্য কান্ট্রির সাথে আছে। লক্ষ্য করলে দেখবেন চায়নার সাথে তাদের যে সীমান্ত আছে, ওই সীমান্তে স্পেশালি কাশ্মীরের যে অংশটা আছে ওখানে কিন্তু তারা অস্ত্রই ক্যারি করে না। দুই দেশ চুক্তি করে নিয়েছে যে অস্ত্র ছাড়া সীমান্তে তারা টহল দিবে। এই জন্য প্রায়ই শুনবেন ওখানে হাতাহাতি হয়, কিন্তু সীমান্তে গুলি করে মেরে ফেলে না।
এখন আপনি কল্পনা করে দেখেন, চায়নার সীমান্তে অথবা পাকিস্তানের সাথে যে সীমান্ত আছে সেই সীমান্তে 500 জন লোক গুলি করে মেরে ফেলবে 10 বছরে, তাহলে তো নিউক্লিয়ার যুদ্ধ লেগে যেত। সম্ভব না। সমস্যাটা হয়েছে যে 1947-48 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে তারা আজাদ কাশ্মীর হারিয়েছে। 1962 সালের যুদ্ধে চীনের কাছে তারা হারিয়েছে আকসাই চীন এবং অরুণাচলের একটা বড় অংশ। এই যে সীমান্তে বারবার পরাস্ত হওয়া এবং সীমান্তে বারবার জমি হারানো, ভূমি হারানো, এই যে কষ্ট, এই কষ্ট থেকে ভারতের এই বিএসএফ বাহিনীটা স্যাডিস্ট হয়ে উঠেছে এবং এই স্যাডিস্টিক আচরণের একটা অংশ তারা দেখায় হচ্ছে বাংলাদেশের সীমান্তে এসে, কারণ ওখানে পারে না। সো এখানে এসে তারা নিজের বীর বৈভব খুঁজে বের করে, হেডম দেখানোর চেষ্টা করে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভারত এমন কোনো কান্ট্রি না যেখানে আমাকে মাইগ্রেট করতে হবে। ইটস নট মেক্সিকো এবং ইউএসএ সীমান্ত, যে মেক্সিকো থেকে আমি মাইগ্রেট করে ইউএসএতে যাচ্ছি। ভারত এখনও সেই দেশ না। তাহলে ভারতে কারা যায় বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে একদল লোক যায় চিকিৎসার জন্য, একদল লোক যায় ট্যুরিজমের জন্য, আর কিছু লোকজন যায় হচ্ছে পূজার সময় কেনাকাটা করার জন্য। এর বাইরে ভারতে যারা যায় অথবা আসে তার কিছু অংশ আছে চোরাকারবারি। এরা কি চোরাকারবারি করে? ফ্যান্সিডিল। ফ্যান্সিডিল কে বানায়? আমাদের দেশে তো ফ্যান্সিডিল ফ্যাক্টরি নাই। ফ্যান্সিডিল ইয়াবার ফ্যাক্টরি তারা বানিয়ে রেখেছে সীমান্ত জুড়ে। সুতরাং এই সমস্যাটা তারা সমাধান চাইলেই করতে পারে। সেটা না করে তারা এটা জিয়ে রেখেছে, কারণ তারা এই হেজিমনিটা এখানে দেখাতে চায় সবসময়। সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া তারা দিচ্ছে। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে অনলি 800 কিলোমিটার বাকি আছে, বাকি পুরোটাই তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। সুতরাং তারা মুখে আমাদের সাথে যতই মানে বন্ধুত্বের কথা বলুক আর আলগা মোমেন্ট যতই বলুক যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাস্তবতা কি বলে? আপনি আপনার বন্ধুর সাথে কি কাঁটাতারের বেড়া দেবেন সীমান্তে? সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত তার সীমান্তের মাধ্যমে আসলে ক্রমাগত আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমি তোমার মধ্য দিয়ে ট্রানজিট নিব, আমি তোমার 54টা নদীর ভেতরে প্রত্যেকটা নদীতে আমি 5000-এর বেশি বাঁধ দিব, দিয়ে তোমার পুরো দেশকে আমি মরুভূমি বানিয়ে ফেলবো এবং কাঁটাতারের বেড়া দিয়ে আমি মজা নিব, যেন তুমি একসময় বাধ্য হয়ে বলো যে টেক মি উইথ ইউ। বাঙালি তো ওই কথা বলবে না কখনো। শেখ হাসিনার কথা যেটা বললেন যে নদীতে বাদ দেওয়া, তিস্তা শেখ হাসিনা যদি তাদের প্রোডাক্ট হয় এবং শেখ হাসিনা তাদের স্বার্থ যদি উদ্ধার করে থাকে, তাহলে তিস্তা পানি বন্টন যেটা বা তিস্তার যে হিস্সা সেটা তো দিল না শেখ হাসিনা, কেউ তো দিল না তাকে, তো দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আরেকটা আস্থা অর্জন করার সুযোগ ছিল, সেটাও তো দেয়নি। বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়ান হেজিমনির কাছে ইম্পর্টেন্ট না, তাহলে তো এতদিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিত, তা তো দিচ্ছে না। তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে শেখ হাসিনাকে ম্যানেজ করে রাখা। বাংলাদেশের স্বার্থ কখনোই ভারতের কাছে ইম্পর্টেন্ট না, কোনোভাবেই ইম্পর্টেন্ট না। তাদের চ্যানেল আমাদের দেশে চলবে, আমাদের চ্যানেল ওদের দেশে চলবে না, বাস্তবতা। তারা আমাদের ভেতর দিয়ে সব ধরনের ট্রানজিট করিডোর সুবিধা নিবে, কিন্তু আমরা নেপাল যেতে পারবো না, আমাদের পণ্য নেপাল যেতে পারবে না, ভুটান যেতে পারবে না, বাস্তবতা। তারা প্রত্যেকটা পানির যে নদী আছে প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে, প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে এবং টোটাল বাঁধের সংখ্যা 5000-এর উপরে। আমরা শুধুমাত্র তিস্তার কথা শুনি আর ফারাক্কার ইস্যুটা শুনি, কিন্তু আমরা বাকিগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না এই জিনিসগুলো বস্তুত পক্ষে। সুতরাং তাদের আমাদের জনগণের কাছে বন্ধুত্ব শো করার কোনো ইচ্ছাই তো কখনো ছিল না, কখনোই ওই ইচ্ছা ছিল না। তারা সুপরিকল্পিতভাবে একটা জিনিসই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হবে, ধীরে ধীরে বাংলাদেশের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি। সুতরাং বাংলাদেশ আর্মিকে আস্তে আস্তে দুর্বল করা হবে, সামরিক সক্ষমতা আরও দুর্বল করা হবে এবং একটা সময় এসে আমরা যেন এতটাই নতজানু হয়ে যাই যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভারত ছাড়া অন্য কোনো উপায় যেন অবশিষ্ট না থাকে। কী বিপজ্জনক ব্যবস্থা! ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো কান্ট্রির কিন্তু ভিসা অফিস হচ্ছে ভারতে ছিল। ডক্টর ইউনুস গিয়ে এই পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশে বেশ কয়েকটা ইউরোপীয় কান্ট্রির ভিসা অফিস চালু হচ্ছে। আমেরিকার এক সময়কার পলিসি ছিল যে ভারতের বাংলাদেশের জন্য আলাদা করে কোনো পলিসি থিঙ্কিংয়ের দরকার নাই, এটা অনেকটা আউটসোর্সিংয়ের মতো করে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া ছিল, তুমি যা ভালো বোঝো আমার সাথে ওটা করে নিও। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। সুতরাং আপনি যেটা প্রত্যাশা করছেন
যে নদীর ক্ষেত্রে তিস্তা ব্যারেজের ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়ে অথবা আমাদের ন্যায্য পানির হিস্সা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করবে, সেই সদিচ্ছা ভারতের কখনো নাই দুইটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি বিলিভ করবেন কিনা জানি না, বাট আমাদের জ্ঞানী দর্শকদের অনেকেই হয়তো জানবেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হবে এটার মূল কারণ হবে পানি। সুপেয় পানির উৎসের জন্য যুদ্ধ হবে ইন ফিউচারে। সুতরাং আমাদের দেশ যেহেতু নদী বিধৌত একটি দেশ, সুতরাং এই সুপেয় পানির উৎসকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে, এক নাম্বার। আর দুই নাম্বার একটা ট্যাকটিক্যাল কারণ আছে। ট্যাকটিক্যাল কারণটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এটা আমাদের একটা স্ট্রেংথ। ভারত স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করছে আস্তে আস্তে এই নদীর উৎসগুলোকে বন্ধ করে দিয়ে বাংলাদেশে মরু প্রক্রিয়া শুরু করার জন্য। এর ফলে কি হবে? সমগ্র বাংলাদেশ আস্তে আস্তে খটখটে শুকনো একটা মরুভূমির মতো হয়ে যাবে। আর যখন এই জায়গাটা মরুভূমির মতো হয়ে যাবে তখন তাদের ট্যাঙ্ক দিয়ে অন্যান্য গাড়ি ঘোড়া দিয়ে খুব সহজেই তারা ড্রাই সিজনে পুরো বাংলাদেশ জুড়ে অপারেশন করতে পারবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার মিলিটারি অবজেক্টিভ দে হ্যাভ অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড। আচ্ছা, মিলিটারি অবজেক্টিভের কথা যখন আসলো, আপনি তো নিজেও সেনা কর্মকর্তা ছিলেন। আমি যতদূর শুনেছি যে যখন পড়ানো হয় বা আর্মিদের যে সম্ভাব্য শত্রু কারা, ইন্ডিয়াকে ধরেই এটা তাদেরকে বলা হয়। তো সেক্ষেত্রে সেটা একটু বলবেন। সাথে যেটা আমি জানতে চাই যে কিছুদিন আগেও দেখলেন যে ভারতীয় মিডিয়ায় এমনভাবে প্রচারণা করা হলো যে 1 ঘন্টাও লাগবে না বাংলাদেশকে দখল করতে। আমাদের সামরিক মাইটটা কতটুকু এগেনস্ট ভারত, যার যেটা সম্ভাব্য যদি কোনো যুদ্ধ হয়? ধন্যবাদ। ভারত এবং বাংলাদেশের সামরিক যদি আমি কম্প্যারিজন করি তাহলে অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভারতের ডিফেন্স বাজেটে প্রতি বছর $75 বিলিয়ন, সেখানে বাংলাদেশের ডিফেন্স বাজেট অ্যারাউন্ড $3 বিলিয়ন। ভারতের প্রায় 14 লাখ স্ট্যান্ডিং ফোর্সেস আছে, বাংলাদেশের আছে অ্যারাউন্ড 2 lakhs। যদিও আমরা আমাদের আনসার ভিডিপি যে বাহিনী সেখানে প্রায় 6 লাখের একটা বাহিনী আছে, এটা ওদের চেয়ে আমাদের বেশি। সো আপনি ডিফেন্স বাজেট যদি দেখেন যে একজনের হচ্ছে $75 বিলিয়ন আর আরেকজনের হচ্ছে $2-3 বিলিয়ন, সুতরাং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। বাট আমরা প্রায়ই একটা জিনিস ভুলে যাই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দেখেন, যে ইন্ডেক্সের মাধ্যমে পৃথিবীর সব কান্ট্রির ভেতরে কোন দেশ সামরিকভাবে কত নম্বরে আছে, তাহলে আপনি দেখবেন যে ভারত আছে 4 নম্বরে আর আমরা আছি 35 নম্বরে। কিন্তু একই সাথে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমাদের জন্য আমাদের পোটেনশিয়াল এনিমি হচ্ছে ভারত। আপনি শুরুতে যে প্রশ্নটা করলেন যে ভারত আমাদের পোটেনশিয়াল এনিমি কিনা, অফকোর্স ভারত আমাদের পোটেনশিয়াল এনিমি। এছাড়া তো আমাদের মিলিটারি মেনটেন করার কোনো মানেই হয় না। সুতরাং এটা আন্তর্জাতিক নর্মই তাই যে আপনি যেসব দেশের সাথে বর্ডার শেয়ার করেন সেসব দেশ হচ্ছে আপনার সম্ভাব্য শত্রু। ফ্রান্সের সাথে ইংল্যান্ডের প্রায় 100 বছরের যুদ্ধ আছে, ইতিহাস আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির সাথে ফ্রান্স যুদ্ধ করেছে, ইংল্যান্ড যুদ্ধ করেছে। জাপানের হিরোশিমায় ইউএসএ অ্যাটম বোম ফেলেছে, বাট দেন যুদ্ধ শেষ, তারপরে আবার পরিস্থিতি চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা দেশের ইন্টারেস্টের উপর বেস করে তাদের পররাষ্ট্র নীতি সেট হয়। আমরা হয়তো এই ব্যাপারে আলাদাভাবে আলোচনা করব। কামিং ব্যাক টু দ্য মিলিটারি পাওয়ার নাও, যে প্রসঙ্গে বলছিলাম যে বাংলাদেশের পোটেনশিয়াল এনিমি 2টা, কারণ আমাদের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ভারতের পোটেনশিয়াল এনিমি তাহলে কয়টা? বাংলাদেশ তো আছেই, এছাড়াও চীন আছে, মানে যে কয়টা বর্ডার তারা শেয়ার করে। সার্কের 7টা কান্ট্রির সাথে তো তার বর্ডার শেয়ার করছেই, সে অ্যাডিশনালি থাকছে হচ্ছে চায়না। সো টোটাল 8। এখন ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আছে হচ্ছে সিরিয়াল 4-এ, 3rd-কে চায়না, 12th-কে পাকিস্তান। তাহলে আপনি এখন যখন হিসাব করবেন ভারতের এগেনস্টে, তখন হিসাব করবেন যে ওয়ার্ল্ডের নাম্বার 3 আর্মি, নাম্বার 12 আর্মি এবং নাম্বার 35 আর্মির এগেনস্টে ইন্ডিয়া কাজ করতেছে।
তাকে এটা নিয়ে মানে সে যখন এটা বাংলাদেশের এগেইনস্টে কিছু করার চেষ্টা করবে মিলিটারিলি, তখন তাকে একই সঙ্গে মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ডের নাম্বার 3 আর্মি এবং নাম্বার 12 আর্মি ইজ ওয়েটিং ফর এ চান্স। সুতরাং এটা সহজেই বাংলাদেশকে শুধু বাংলাদেশ হিসেবে দেখলে হবে না। এক্স্যাক্টলি, এটা বাংলাদেশ ইজ পার্ট অফ এ গুড সার্কেল। আপনি যখন বাংলাদেশের এগেইনস্টে কিছু করার চেষ্টা করবেন, আমি হাইপোথেটিক্যালি বলি যে ভন ক্লসউইজ নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি আসলে একজন মিলিটারি থিওরিস্ট, এবং তার থিওরিতে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে অন ওয়ার। সেই বইয়ে উনি একটা স্পেসিফিক ক্যালকুলেটেড প্রিসিডেন্স দিয়েছেন, যেখানে উনি বলেছেন কোনো একটি বাহিনী আরেকটি বাহিনীর সাথে যদি যুদ্ধ করে জিততে চায় তাহলে তার রেশিও 1:3 হইতে হবে। তার মানে বাংলাদেশের যদি 10টা ডিভিশন থাকে তাহলে 30টা ডিভিশন নিয়ে আসতে হবে বাংলাদেশকে হারানোর জন্য। দিস নাম্বার 1 পয়েন্ট। এখন ইন্ডিয়ার আছেই টোটাল 60টা ডিভিশন। 60টা ডিভিশনের ভিতরে 30টা ডিভিশন যদি আমাদের এখানে পাঠায় দেয়, তো বাকি 30টা ডিভিশন দিয়েও চায়না এবং পাকিস্তানকে ঠেকাইতে পারবে? চান্স নাই। এই জন্য দেখবেন যে ভারতের জন্য বাংলাদেশে মিলিটারি অফেন্সিভ প্ল্যান করা হচ্ছে সবচেয়ে সুদূর পরাহত একটা সম্ভাবনা, এটা সবার লাস্ট রিসোর্ট। এখন বাংলাদেশে ওদের স্বার্থ কী? বাংলাদেশে ওদের স্বার্থ হচ্ছে ট্রানজিট করিডোর। এইটা এতদিন তারা ভয় দেখিয়ে এবং শেখ পরিবারকে টাকা পয়সা খাইয়ে তারপর এটা অর্জন করার চেষ্টা করেছে। মিলিটারিলি কখনো চেষ্টা করে নাই। কারণ মিলিটারিলি কেন করে নাই? কারণ হায়দ্রাবাদ তারা যে স্টাইলে দখল করেছিল, যে স্টাইলে তারা সিকিম দখল করেছিল, এই স্টাইল দুটা বাংলাদেশের ক্ষেত্রে কাজ করছে না। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস অ্যাড করবেন কিনা, সেনাবাহিনী যা আছে তো আছে, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ করে প্রমাণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে একটা যোদ্ধা এবং তরুণ কি তারুণ্য আছে, যার প্রত্যেকেই অস্ত্র হাতে নিতে পারবে দেশের স্বার্থে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি যেটা মানে যে প্রসঙ্গটা তুললেন। বাংলাদেশ আর্মি পৃথিবীর হাতে গোনা কয়েকটা আর্মির একটা আর্মি, যেই আর্মি আগে সংগঠিত হয়েছে, যুদ্ধ করেছে এবং নিজের দেশ স্বাধীন করেছে। সুতরাং আপনি যদি গাণিতিকভাবে বলার চেষ্টা করেন, বাংলাদেশ আর্মি কিন্তু এখনও কোনো যুদ্ধে হারেনি, একটা যুদ্ধে জিতেছে। ইন কম্পারিজন টু ইন্ডিয়া, অলরেডি চায়নার সাথে হারছে, পাকিস্তানের সাথে হারছে। সো উই আর নট গোয়িং টু দ্যাট কম্পারিজন। মানে আমরা এখানে অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজনে যাব না। বাট আপনি যেটা বলেছেন এটা বাংলাদেশের জন্য একটা বাস্তবতা, এবং এটা পুরো বিশ্বের জন্য একটা বাস্তবতা। আমাদের মতো কান্ট্রিগুলোকে বলে স্মল স্টেট বা ছোট রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র। সো স্মল স্টেট এই স্টাইলেই ফায়ার করে, এই স্টাইলে ফাইট করে। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। মানে আপনি যদি কখনো আক্রান্ত হন, তখন শুধুমাত্র আপনার 1-2 লাখের সেনাবাহিনী যুদ্ধ করবে না, সাথে সাথে পুরো দেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে। 1971 সালে এটাই আমাদের একটা এক্সাম্পল। মাত্র 53 বছর আগে আমরা একটা যুদ্ধ করে আমাদের নিজেদের দেশ স্বাধীন করেছি। এখনও মুক্তিযোদ্ধাদের অনেকেই বেঁচে আছে। আজকে যদি আরেকটা যুদ্ধ লাগে, ডোন্ট ইউ থিঙ্ক এই মুক্তিযোদ্ধা যারা আছে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়বে আবার? এবং তারা যখন ঝাঁপিয়ে পড়বে তখন জেএনজি বসে থাকবে? তাদের ইন্সপিরেশন তো চোখের সামনে। আচ্ছা, যেটা করা হয়নি, অফকোর্স আমাদের প্রায় 6.5 লাখের মতো প্যারামিলিটারি ফোর্স আছে, এই যে আনসার, ভিডিপি, এদের মাধ্যমে বিএনসিসি, স্কাউটস, এটা আছে। বাট অ্যাগেইন অনেকে বিলিভ করে যে ইন্ডিয়ান হেজিমনি এখন যে পর্যায়ে পৌঁছেছে, প্রথমত তারা 5ই আগস্টের পর যেটা করার চেষ্টা করেছিল, মিডিয়া প্রপাগান্ডা। সো আমরা আজকে একটা মিডিয়া হাউসে বসে আছি, উই আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অফ মিডিয়া। মিডিয়া কীভাবে মানুষের মননে এবং ওভারঅল মানসিকতায় প্রচ্ছন্ন প্রভাব ফেলতে পারে। সুতরাং ইন্ডিয়া প্রথমে ভেবেছিল যে তাদের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া দিয়ে বাংলাদেশবাসীর মনোবল ধ্বংস করে দিবে, ঐক্য নষ্ট করবে এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের একটা রাস্তা করে দিবে। দ্যাট প্রজেক্ট ফেইল্ড। দেন তারা কি দিয়ে চেষ্টা করলো? বর্ডারে পুশ করার চেষ্টা করলো। কারণ তারা ভেবেছিল এই বিজিবি গত 15 বছর, স্পেশালি বিডিআরের যে অফিসার হত্যা, তারপর এই বিডিআর এবং আর্মির ভিতরে যে একটা ভয়ঙ্কর মিসআন্ডারস্ট্যান্ডিং তারা ক্রিয়েট করেছিল 27 জন অফিসারকে হত্যা করে, তার প্রেক্ষিতে তারা ভেবেছিল যে এখন বোধহয় সীমান্তে যদি তারা পুশ করে তাহলে হয়তো বাংলাদেশের সীমান্ত ক্র্যাশড হয়ে যাবে।
অ্যাগেইন ফেইল্ড। 3 নম্বরে তারা চেষ্টা করলো তাদের সেনাপ্রধানের মাধ্যমে আমাদের সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, স্টিল ফেইল্ড। সো আমাদের এই মুহূর্তে অত্যন্ত সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মাপের একজন মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে পেয়েছি। সো এটা তো স্পেসিফিক্যালি আকাশ ভাই আল্লাহ পাকের ইচ্ছা ছিল বলে এরকম হয়েছে। এই ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার 1 মাস আগে বাংলাদেশের কোর্টের উনি মানে মামলা খেয়ে দৌড়াদৌড়ি করছিলেন না, এবং উনি যেই কোর্টে মামলা উপস্থিতি হাজিরা দিতে যেতেন সেখানকার লিফট বন্ধ করে রাখা হতো। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই জন্য বলেছেন যে উনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আর যাকে চান তাকে পথের ভিখারি বানিয়ে দেন। তো এই একটা জিনিস আমরা কিন্তু দেখতে পেলাম এই 5ই আগস্টে এসে, যে এই কোরআনের এই যে আয়াতের যে বাস্তব একটা উদাহরণ আমার জীবদ্দশায় আমি এটাকে বারবার কোট করব, যে আমি দেখেছি টিভিতে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস নামে একজন নোবেল লরিয়েট, গ্লোবাল একটা পার্সোনা, সে বাংলাদেশের কোর্টে কোর্টে হাঁটাহাঁটি করছেন, সিঁড়ি বেয়ে ওঠানামা করছেন এই বয়সে এসে। আর এই লোকটাই 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সো আমাদের এই কোরআনের যে বাণী আছে এটা আমরা মানে সত্য প্রতিফলন দেখলাম। আরেকটা ঘটনা দেখলাম গতকালকে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে যখন তার সেই পুরাতন স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হলো, তখন মিডিয়ার সামনে এসে উনি কান্নাকাটি করছেন, তার চোখে পানি ছিল, এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। আমাদের জীবদ্দশাতেই গতকালকে আমরা দেখলাম যে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছিল, তার বাড়ি আজকে আবাবিল পাখির মতো শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে গুড়িয়ে দিয়ে গেল। হ্যাভিং সেইড দ্যাট, আপনার প্রশ্নে আবার ফেরত আসছি যে এই যে আবাবিল পাখির দল আছে, তাদেরকে কি আমরা সেই ঝুঁকির জন্য, সেই হুমকির জন্য প্রস্তুত করতে পারি না? অনেকেই তো বলেন যে এই পরিস্থিতিতে এসে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের একটা প্রচলন আমাদের দেশে যদি শুরু করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। অলরেডি পৃথিবীর 49টি দেশে এই প্রশিক্ষণ চালু আছে, তার ভিতরে 16টা দেশ ইউরোপের, 13টা দেশ এশিয়ার, 10টা দেশ আফ্রিকার, এবং তারা 3টে স্পেসিফিক কারণে এই ট্রেনিংটা চালু রেখেছে। একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, কারণ ওই যে দেশ আক্রান্ত হলে পরে 2 লাখ সেনাবাহিনীর সাথে সাথে আপনি যদি দেখেন 2 কোটি ট্রেন্ড লোক, বেসিক ট্রেন্ড লোক এসে জয়েন করেছে, তাহলে আপনার সৈন্যবাহিনীর সংখ্যা হলো 2 কোটি 2 লক্ষ। দ্যাট চেঞ্জেস দ্য ওভারঅল সিকিউরিটি স্পেকট্রাম, গ্যামুটটাই চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ইউনিটি। আপনি যখন কম্পালসারি মিলিটারি ট্রেনিংটা ইনসার্ট করেন, একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, এবং এই সিস্টেমেটিক ওয়েতে যখন এই ট্রেনিংটা ইম্পার্ট করা হয় তখন আসলে এই দেশের জনগণের ভেতরে দেখবেন যে একটা কমন ইউনিটি কাজ করে। আমি যদি ভুল না জেনে থাকি, রজার ফেদেরার, সে পৃথিবী বিখ্যাত টেনিস প্লেয়ার, সো তার কান্ট্রিতে নিয়ম আছে যে তাদের ক্যারিয়ারের যে কোনো একটা পর্যায়ে অ্যাটলিস্ট 1 বছর অথবা 2 বছরের জন্য মিলিটারি সার্ভিস করতে হয়। সো আমাদের দেশে যদি এরকম একটা শুরুতে আমরা যদি শুরু করি যে ভলান্টারিলি মিলিটারি বেসিক মিলিটারি ট্রেনিংটা তারা পেল, যার মাধ্যমে আমরা 3টে জিনিস পাবো। আমাদের লোকজনের ভিতরে লিডারশিপের স্কিলটা ডেভেলপ করবে, 2 নম্বর হচ্ছে টিম বিল্ডিংয়ের স্কিলটা ডেভেলপ করবে, এবং 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন স্কিলটা ডেভেলপ করবে। সো এই 3টা জিনিস যদি আমাদের সবার মাঝে আমরা একটু ছড়িয়ে দিতে পারি 6 মাস অথবা 3 মাসের একটা প্যাকেজের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের গুণগতভাবে আমাদের ওভারঅল কান্ট্রির যে আমরা যেটাকে জনসংখ্যা বলি, তারা ধীরে ধীরে জনসম্পদে পরিণত হবে। আর একই সাথে আপনি এই সিস্টেমটার মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু একটা মেসেজ আশেপাশে আপনার যে পটেনশিয়াল এনিমি আছে তাদের কাছে পাঠাতে পারবেন। খুবই ভালো বলেছেন। আমরা আরেকটা অন্য প্রসঙ্গে আসি, যেটা ভারত এর আগে যেটা ভারতীয় মিডিয়া বা আমরা প্রোপাগান্ডা করেছে যে ভারত থেকে আমাদের অনেক কিছু আমদানি করতে হয় খাদ্যদ্রব্য। এই ভারত নির্ভরতা মানে আসলেই কি ভারতের থেকে খাদ্যপণ্য না আসলে আমরা না খেয়ে মারা যাব? ধন্যবাদ। ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক নির্ভরতা, এই ডিপেন্ডেন্সি, এটা তো কৃত্রিম, এটা তৈরি করা হয়েছে।
এটা আবহমান কাল ধরে তো এভাবে ছিল না। আমাদের সক্ষমতায় আমাদের বুঝতে হবে, আমাদের দেশের একটা গ্লোবাল ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডটার নাম আমরা অনেকেই জানি কিন্তু ফিল করি না, মসলিন। এটা একসময় বাংলাদেশে উৎপন্ন হতো এবং বাংলাদেশ থেকে এটা রোমে যাইতো। তার মানে আপনি চিন্তা করেন, আমাদের ইন্ডাস্ট্রি ছিল, স্কিল লেবার ছিল, সাপ্লাই চেইন ছিল, মার্কেটিংয়ের লোক ছিল, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক ছিল, অ্যান্ড উই হ্যাড গুড বিজনেস। তাহলে আপনি আমাকে বলেন যে ভারত থেকে কয়টা আইটেম যাইতো তখন ইউরোপে? সো বাংলাদেশের মূল্যটা আগে বুঝতে হবে আমাদেরকে। যখন এই ভারতীয় উপমহাদেশে মুঘলরা রাজত্ব করত, আওরঙ্গজেবের সময় গ্লোবাল জিডিপির 27% আসতে হচ্ছে এই মুঘলদের ভারত থেকে। আর সেই মুঘলদের ভারতে আওরঙ্গজেবের যে ছিল, সাম্রাজ্য ছিল, ওই সাম্রাজ্যের সবচেয়ে বেশি ট্যাক্স আসতো বাংলা থেকে, বাংলা সুবা। এবং এই বাংলা সুবা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স যেত বলে এই বাংলা সুবাকে আদর করে তারা বলতো জান্নাতাবাদ। ইভেন ব্রিটিশরা যখন আমাদের দেশে কলোনাইজ করে, তখন ব্রিটিশ হিস্ট্রিতেও এটা, কলোনিয়াল হিস্ট্রিতে এটা লেখা আছে যে দ্য মোস্ট ট্যাক্স পেয়ার স্টেট ওয়াজ বেঙ্গল। ওকে, সো আমরা হঠাৎ করে ভারত নির্ভর হয়ে গেলাম কিভাবে? পৃথিবী থেকে একমাত্র ভারতেই পেঁয়াজ উৎপন্ন হয় তা তো না, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ওইভাবে ব্রেইন ওয়াশ করা হলো যে পেঁয়াজ মানে ভারত। আজকে যখন কুনমিংয়ে হাসপাতাল করার সিদ্ধান্ত হয়েছে, তখন ভারতীয় দাদাদের এত কষ্ট হচ্ছে কেন? কারণ তারা ব্রেন ওয়াশ করে আমাদেরকে বাধ্য করেছিল এভাবে ভাবতে যে চিকিৎসা মানেই ভারত, উন্নত চিকিৎসা মানেই ভারতে যেতে হবে, আর কোনো অপশন নেই আমাদের। এবং তারা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের ডাক্তার সম্প্রদায় যেটা আছে, তাদের শিক্ষা, তাদের সার্টিফিকেশন, সব জায়গায় তারা একটা ব্যাপক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং তাদের রয়ের মাধ্যমে প্রথিত করেছে যেন বাংলাদেশের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাটা শক্তিশালীভাবে গড়ে না ওঠে। সো এই যে নির্ভরতার কথা আপনি বললেন, এই নির্ভরতা পুরোটাই তারা ভারতে করেছে, বাংলাদেশি পেশেন্ট যে ভারতে যাবে, এবং কেউ কেউ যদি চিকিৎসা করতে, ভারতে একটা হাসপাতাল এখানে করা হয়েছে। ইয়েস। সো এই যে নির্ভরতা, এটা তো কৃত্রিম নির্ভরতা, এবং এই কৃত্রিম নির্ভরতার সৃষ্টি করা হয়েছে অত্যন্ত জঘন্য দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ানদের মাধ্যমে, রাজনীতিবিদদের মাধ্যমে। এই জন্যই আমি সবসময় বলি যে আমাদের নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব যেটা আছে, আমাদের দুর্ভাগ্য আমরা সেখানে সঠিক লোক পাচ্ছি না। আজকে গত 6 মাস ধরে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমি তো এখন পর্যন্ত কারো দুর্নীতির কোনো অভিযোগ পাইনি। তাদের অদক্ষতা থাকতে পারে, কারণ তারা পেশাদার ব্যুরোক্রেট না, তারা পেশাদার পলিটিশিয়ানও না, তারা বিভিন্ন ওয়াক অফ লাইফ থেকে এসছেন এই জায়গায়, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো কেউ করতে পারেনি এখনো। তার মানে কি? তার মানে ইফ দ্য টপ ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ইফ দ্য টপ ম্যান ইজ সিনসিয়ার, তাহলে আসলে তার টিমের বাকি যারা আছে তাদের পক্ষে টাল্টিপাল্টি করা সুযোগ নেই। সো ভারত যেটা করেছে, আমাদের টপ ম্যানদেরকে কিনে ফেলেছে, আমাদের টপ ম্যানদেরকে করাপ্ট করেছে। তারা হানি ট্র্যাপ দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে, এখানে এই সম্পদ দিবে, ওই জিনিস দিয়ে, ওয়ান বাই ওয়ান আমাদের টপ পলিটিশিয়ান যারা আছে তাদের সবাইকে তারা তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থের সাথে অ্যালাইন করে ফেলেছে। শুধুমাত্র আমি রাজনৈতিক নেতৃত্বের কথা বলবো না, আপনি অসংখ্য ফিফথ কলামিস্ট এখন দেখতে পাচ্ছেন যারা শুধুমাত্র রাজনীতি নয়, সাংস্কৃতিক অঙ্গনে, ব্যবসায়িক অঙ্গনে, সব জায়গায় ছিল, সামরিক অঙ্গনে। সুতরাং ওদের কারণেই এই নির্ভরতা সৃষ্টি হয়েছে। আদতে এই নির্ভরতা থাকবে না। আজকে যখন আমরা আমাদের ট্রেড রিলেশনশিপ চায়নার সাথে রিভাইভ করছি, পাকিস্তানের সাথে রিভাইভ করছি, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির সাথে রিভাইভ করছি, টার্কির সাথে রিভাইভ করছি, ইভেন আপনি দেখেন যে জাস্ট ট্রাম্প ক্ষমতা দখলের প্রেসিডেন্ট হওয়ার অব্যবহিত পরপরই ইভেন একটা আমেরিকান কোম্পানির সাথে আমাদের এলএনজি চুক্তি হচ্ছে। এগুলো সব কোথায় ছিল একদিন? আমরা কয়লা কিনলে ইন্ডিয়া, পেঁয়াজ কিনলে ইন্ডিয়া, বাজার করলে ইন্ডিয়া, তেল কিনলে ইন্ডিয়া। আজকে আপনি বাংলাদেশে 10টা 20টা পাকিস্তানি এবং চাইনিজ মেহেদি আর নারকেল তেলের অল্টারনেটিভ নিয়ে আসেন, তাহলেই তো আপনি দেখেন যে মার্কেট চেঞ্জ হতে শুরু করে। সো ডিপেন্ডেন্সি তো কৃত্রিম।
তো এটা অবশ্যই আমরা এটা চাইলে এটা ওভারকাম করতে পারি। মানে ডিপেন্ডেন্সিটা এবং এক ধরনের বয়ান তৈরি করা হয়েছে যে ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা পেঁয়াজ খেতে পারবো না, এরকম আর কি। অনেকটা তাই। আমরা আরেকটা বিষয়, আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্যে ভারতকে উলফ ল্যান্ড হিসেবে বলতে পছন্দ করেন। আসলে উলফ ল্যান্ডটা কি, আর ভারতকে কেন উলফ ল্যান্ড বলেন? আমি 20 বছর আর্মিতে ছিলাম। সো আর্মিতে যখন মিলিটারি এক্সারসাইজ হয় তখন মিলিটারি এক্সারসাইজে তো একটা এনিমি আপনাকে কল্পনা করে নিতে হবে। তো আমরা অলরেডি আলোচনা করেছি যে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা এনিমি কে। সো এনিমিকে আমরা কোড নেম হিসেবে উলফ ল্যান্ড বলি। সো সেই প্রেক্ষিতে আমি এই শব্দটা ব্যবহার করি, কারণ এটার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে এখনকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকের কারণে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে। আপনি স্পেসিফিক নাম নিতে গেলে পুরো ওই নামটা দেখবেন যে বিভিন্ন ইয়েতে ব্যারিয়ারের কারণে আটকে যায়। সো আপনার রিচ কমে যায় ইয়েতে। সো ইউ হ্যাভ এ অল্টারনেটিভ নেম লাইক উলফল্যান্ড অ্যান্ড দেন পারপাসটা সার্ভ করছে। এবং অনেকেই বলে যে বাংলাদেশের প্রথম যে মানে মিলিটারি ট্রেনিং ম্যানুয়াল যার করা এবং এক্সারসাইজ ম্যানুয়ালগুলো যার করা তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং উনি একই সাথে অত্যন্ত চৌকস একজন সামরিক প্রশিক্ষক ছিলেন। হি ওয়াজ এ মিলিটারি ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর। এবং অনেকেই এটা জানে যে বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের ট্রেনার ছিলেন উনি কাকুল মিলিটারি একাডেমিতে। সো উনি যখন প্রথম বাংলাদেশ আর্মির জন্য ট্রেনিং ম্যানুয়াল তৈরি করেন এবং ট্রেনিং এক্সারসাইজের এই জিনিসগুলো প্রচলন করেন, মেবি হি ইজ দ্য ফার্স্ট ম্যান হু ইউজ দ্য ওয়ার্ড উলফল্যান্ড। সেখান থেকে এটা চলে আসতেছে। দিস ইজ নট কংক্রিট বাট র্যাশনালি তাই বিলিভ করে অনেকে। ইন্টারেস্টিং। আমরা যদি একটু খেয়াল করি যে পাকিস্তানের কথা বলছিলেন, যে আমাদের এই যে 15 বছর শেখ হাসিনা সরকার যখন ছিল, ভারতের হেজিমনি বা ভারতের বয়ানটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতার জন্যে, মানে পাকিস্তান যেন একটা কি বলবো, মানে একটা ভাসুর, মানে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কিন্তু যুদ্ধ করছে বলেই কি তার সাথে আমাদের কূটনৈতিক, রাজনৈতিক বা স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক থাকতে পারে না? দেখেন, এই টিনের চশমা কিন্তু এখন জনগণের চোখের সামনে থেকে সরে গেছে। জনগণ এখন খুব ভালো মতোই জানে, স্পেশালি আপনি জেনারেশন জেড যারা আছে, জেন জি যাদেরকে আমরা বলি, দে আর হাইলি কানেক্টেড, অ্যাবসলিউটলি দে আর হাইলি কানেক্টেড। এবং তারা মুহূর্তের ভিতরে চ্যাট জিপিটি বলেন, গুগলের মাধ্যমে তারা কিন্তু হিস্ট্রি খুঁজে বের করে ফেলে। তারা যখন দেখতে পাচ্ছে যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যুদ্ধ ছিল 100 বছরের, বাট নাও দে আর লিভিং। যেই ইউএসএ জাপানে অ্যাটম বোম ফেললো হিরোশিমা নাগাসাকিতে, আজকে ইউএসএর সাথে সবচেয়ে বেশি ব্যবসা কার? জাপানের। তো তার মানে কি, একটা রাষ্ট্রের বন্ধুত্ব অথবা শত্রুতা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? সেই রাষ্ট্রের ইন্টারেস্টের মাধ্যমে। এখন আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য যেটা হচ্ছে, আমাদের শুরুতেই ভারতীয় ইন্ধনে আমাদেরকে একটা পররাষ্ট্র নীতি তুলে দেওয়া হলো। সেই পররাষ্ট্র নীতির লাইনগুলো ছিল সবার সাথে বন্ধুত্ব এবং কারোর সাথেই শত্রুতা না, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। এটা কি হয়? আপনার ব্যক্তিগত জীবনে কি এটা সম্ভব? আমার ব্যক্তিগত জীবনে কি এটা সম্ভব? আমি কি পাথরের মূর্তি যে আমার সবার সাথে ফ্রেন্ডশিপ থাকবে? ইভেন পাথরের মূর্তির উপরে তো এসে কাক মাঝে মাঝে হাউ করে দিয়ে যায়। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, যে একটা রাষ্ট্রের বন্ধুত্ব নির্ধারিত হয় তার রাষ্ট্রীয় স্বার্থের উপরে বেস করে। সুতরাং আপনি যেটা বলছেন যে পাকিস্তানের এগেইনস্টে যে বয়ান ক্রিয়েট করা হয়েছে, এটা তো ইন্ডিয়ান বয়ান। পাকিস্তান ভারতের আর্ক রাইভাল, জন্মগত এনিমি তাদের। ওই অ্যানিমিসিটি আমাদের মানে কাঁধে চাপিয়ে দেওয়া হলো কেন? পাকিস্তান তো আমাদের 1400 মাইল দূরে অবস্থিত এবং 1971 সালে তো তারা সারেন্ডার করে চলে গেছে। হ্যাঁ, এখন যদি আবার পাকিস্তান মনে করেন যে আমাদের সাথে নেগোশিয়েট করতে আসে, আমরা বলতে পারি যে তোমরা আরেকবার সাইন করো আমাদের সাথে সারেন্ডার। উই রিজেক্ট দ্য পিকচার, তুমি অরোরার কাছে সারেন্ডার করতেছো, উই রিজেক্ট। তুমি আরেকবার মানে আমাদের কাছে, আমাদের মুক্তি বাহিনীর একজন মানে বেঁচে থাকার লাস্ট অফিসার যদি থাকে, তার কাছে তোমাদের ওই যুদ্ধের একজনকে দিয়ে সাইন করাও, নতুন করে আমরা আবার এটা সাইন করবো। উই উইল রিক্রিয়েট দ্য রিলেশন উইথ আস। 2 নম্বর হচ্ছে, পাকিস্তান যদি আমাদেরকে অ্যাডভান্টেজ দেয়,
ভারতকে বসে রাখার ক্ষেত্রে, তাহলে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতেই পারি। এবং অলরেডি কিন্তু জানুয়ারির 10 তারিখে পাকিস্তানের একটা চেম্বার অফ কমার্সের টিম এসে বাংলাদেশ ঘুরে গেছে। ফেব্রুয়ারিতে ওদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশ ভিজিট করবে। বাংলাদেশের একটা টিম, মিলিটারি টিম অলরেডি পাকিস্তান মিলিটারির সাথে দেখা করে আসছে, যেখানে পিএসও এফডি লিড করেছেন ওই টিমটা। ডক্টর ইউনূস সম্ভবত ভিজিটে যেতে চাচ্ছেন পাকিস্তানে, লাইক চায়নাতে যেরকম চায়না ডক্টর ইউনূসকে দাওয়াত দিয়েছে, এবং তারা ইভেন বলেছে যে তার জন্য স্পেশাল চার্টার্ড প্লেন দেওয়া হবে, বিকজ তারাও জানে যে ডক্টর ইউনূস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা বাস্তবতা, আমরা মাঝে মাঝে এটা ভুলে থাকার চেষ্টা করি। উনি তো মানুষ, আল্লাহ না করুক ওনার তো বয়স হয়েছে। এই টেনিয়ারেরই একজন উপদেষ্টা কিন্তু অলরেডি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুক। কালকে যদি ডক্টর ইউনূসের আল্লাহ না করুক কিছু হয়, হু ইজ আওয়ার হোপ, হোয়ার ইজ দ্য সাকসেশন প্ল্যান? নাই তো। সুতরাং পুরো পৃথিবী তার নিরাপত্তা দেওয়ার জন্য সতর্ক আছে। সো ইটস নট অনলি চায়না বাট অলসো মেবি ইউএসএ, দে আর অলসো কনসার্ন, বিকজ উনি কিন্তু অনেক ইউএসএর অনেক হুমরা চুমরার ফ্রেন্ড, পার্সোনাল ফ্রেন্ড। সুতরাং তার নিরাপত্তা শুধুমাত্র বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বিশ্বও কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত থাকে এবং চেষ্টা করে যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য কিছু দিয়ে তাকে নিরাপদ রাখা। এখন বাংলাদেশের সাথে যদি পাকিস্তান বন্ধুত্ব, অবশ্যই পাকিস্তান কেন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে? কারণ তাদেরও তো স্বার্থ আছে। তারা এতদিন ধরে ভারতের দ্বারা যে পরিমাণ কোণঠাসা হয়েছিল, এখন বাংলাদেশের কারণে যদি তারা আবার একটা আপার হ্যান্ডে যেতে পারে, দে উইল লাভ ইট। বাট বাংলাদেশের এক্ষেত্রে দরকার সুযোগ আছে, কারণ আমাদের জিডিপি ওদের চেয়ে বেটার, আমাদের পার ক্যাপিটাল ইনকাম পাকিস্তানের চেয়ে বেটার। সুতরাং পাকিস্তান যদি আসলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসে, অফকোর্স আমরা ইকোনমিক ট্রেড অলরেডি শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানি জাহাজ আসলে পরে ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ হয়, আর কোনো দেশের জাহাজ আসলে হয় না। সুতরাং কিন্তু পাকিস্তানের জাহাজ তো এর আগে আসতে দেওয়া হয়নি। সেটাই তো, ইভেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মানে আকাশপথে যোগাযোগও তো বন্ধ ছিল, সুতরাং এটা আবার চালু হচ্ছে। সো এগুলো চালু হতে পারে। সো আমাদের ইকোনমিক টাইজ বাড়াতে হবে, আমাদের পাকিস্তানের সাথে অন্যান্য যে সামরিক এক্সারসাইজ এবং সামরিক সরঞ্জামাদি বিনিময়ের ব্যাপারটাও করতে হবে। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ইন্ডিয়া ইজ কমন এনিমি ফর পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। ইফ সামওয়ান ইজ সামওয়ানস কমন এনিমি, দেন তারা তো ন্যাচারাল এলাই, অঙ্ক তাই বলে। সুতরাং আমাদেরকে এই এতদিন যে ব্রেন ওয়াশ করা হয়েছে, যে বয়ানের ব্রেন ওয়াশ করা হয়েছে, এটার পেছনে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রয়ের যে পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল, ইট হ্যাজ ফেইলড। সো এখন আলোচনা হবে। বাট এক্ষেত্রে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান যদি সত্যিকার অর্থে আমাদেরকে তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই বলে দাবি করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই এটা প্রমাণ দিতে হবে, এবং একটা ওয়েতে তারা প্রমাণ দিতে পারে। আমি বলবো না যে ক্ষমা চাইতে হবে অথবা করতে হবে, তার চেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা, সেটা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশের সাথে এমন একটা প্রতিরক্ষা চুক্তিতে আসতে হবে যে বাংলাদেশ যদি কখনো মিয়ানমার অথবা ইন্ডিয়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে তারা আমাদের পক্ষে যুদ্ধে নামবে। এরকম চুক্তি আছে, এরকম চুক্তি মানে এক্সাম্পল আছে। এক্সাম্পল আছে। ন্যাটো, আপনি একটা ন্যাটো কান্ট্রিতে অ্যাটাক করে দেখেন, অল আদার ন্যাটো কান্ট্রি উইল ফাইট এগেনস্ট ইউ। আপনি ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার ঠিক আগের সপ্তাহে যে ঘটনাটা ঘটছে, একই রকম চুক্তি হয়েছে ইরান এবং রাশিয়ার ভেতরে। এখানে পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার, তো সেক্ষেত্রে এরকম কোনো কি যদি চুক্তি হয়, তো সেক্ষেত্রে ওইটা তো অপশন থাকবে। অফকোর্স আপনি যখন চুক্তি করবেন তখন তো আপনি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিয়ে করবেন। আর আমার কথা হচ্ছে যে এই অ্যাডভান্টেজ তো আমাদের চেয়ে পাকিস্তানের বেশি। আমাদের বাংলাদেশে যদি পাকিস্তান 4টা ওয়ারহেড রাখতে পারে, নিউক্লিয়ার ওয়ারহেড, তো এটা ওদের লাভ না? নিজের ভালো তো পাগলও বোঝে, পাকিস্তানও বুঝতেছে, তারা আগে আসতেছে ফ্রেন্ডশিপ নিয়ে। উই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট, উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অ্যাট আওয়ার টার্মস। ইভেন চায়নার সাথে আমাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, যেটা ওইখানে আমাদের আরও ইনভলভ হওয়া দরকার। কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যখন আমরা ইনভলভড হব, তখন আমাদের ইকোনমিক সাপ্লাই চেইন আরও বেশি লম্বা হবে। আসিয়ানের সাথে অলরেডি ডক্টর ইউনূস যে চেষ্টাটা করছেন, যদি আসিয়ানের সাথে আমরা ইনক্লুড হতে পারি, দিজ আর অ্যাকচুয়ালি মানে ইটস নট অনলি মিলিটারি। এখনকার যুগে এসে শুধু সামরিক শক্তি দিয়ে একটা রাষ্ট্র শক্তিশালী হয় না, অথবা একটা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা যায় না। আপনার এই ধরনের স্ট্র্যাটেজিক টাইজগুলো লাগে। অ্যান্ড আই থিঙ্ক অনেকেই নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে।
বাট এই কয়েকটা জায়গায় আমার মনে হয় গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া উচিত, কারণ এই বেসিক পিলার্সগুলো যদি আপনি একটু ঠিক করে দিয়ে যেতে পারেন, এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে জনদরদি অনেক কিছুই করতে পারবে। একটা ন্যারেটিভ ছিল যে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসবে, ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক খুব ভালো, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে বা আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু এখনকার যে ন্যারেটিভ দেখছি পত্রপত্রিকায়, যে ট্রাম্প হলো স্বার্থ, মোদির সাথে যে কি বন্ধুত্ব এবং যা অ্যাকশন দেখছি, আপনি কি আপনার স্টাডি কি ভারতের সাথে মোদির যে সম্পর্ক, সেই সম্পর্কর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা? আমি ব্যাপারটাকে সম্পূর্ণ নির্মোহভাবে দেখি। আমাকে আগে ট্রাম্পের মানে অ্যাজ এ প্রেসিডেন্ট তার অ্যানালাইসিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, উনি একে তো প্রেসিডেন্ট, সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান। বিজনেসম্যান অলওয়েজ তার প্রফিট এনশিওর করবে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে স্ট্যান্স, এটাতে ট্রাম্প আসার পরে অফকোর্স দেয়ার উইল বি সাম চেঞ্জেস, এটাতে কোনো সন্দেহ নাই। বাট এগেইন যে জিনিসটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ট্রাম্পের অথবা আমেরিকার যে সম্পর্ক আছে, এই সম্পর্ক হাসিনার জন্য না, এই সম্পর্ক হচ্ছে বে অফ বেঙ্গলের জন্য। এটা আমরা ভুলে যাই। বে অফ বেঙ্গল হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে আপনি টপ 5 স্ট্র্যাটেজিক অ্যাসেট যদি বলেন, তার ভিতরে একটা হচ্ছে বে অফ বেঙ্গল। এবং এই বে অফ বেঙ্গলে এই মুহূর্তে আমেরিকার ইন্টারেস্ট আছে, চায়নার ইন্টারেস্ট আছে, রাশিয়ার ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, অস্ট্রেলিয়ার ইন্টারেস্ট আছে। সো দিস ইজ এ ভেরি কমপ্লেক্স হাব। সুতরাং শেখ হাসিনা মোদির সাথে থাকলো কি থাকলো না, এইটা ট্রাম্পের অ্যারিথমেটিক ক্যালকুলেশনের মাঝখানে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। কারণ আমাদের আগে ট্রাম্প এটা বুঝে গেছে শেখ হাসিনা ইজ গন, লং গন, লং গন, এবং আওয়ামী লীগ ইজ এ লস্ট কজ। আওয়ামী লীগ ইজ এ লস্ট কজ। রাদার এখন স্ট্র্যাটেজিস্ট যারা আছে তারা ভাবতেছে যে আওয়ামী লীগের ভেতরে তো আওয়ামী লীগের কিছু সমর্থক আছে যারা আসলে শুধুই সমর্থক। আওয়ামী লীগের এই নজিরবিহীন দুর্নীতির কোনো সুফল এই সমর্থকরা পায়নি। তো অনেকে ভাবছে যে এই যে নির্দোষ সমর্থক যারা যারা এই মানে জয় বাংলা বলতে বলতে মানে একটা সময় তাদের দলে ভিড়ে গেছিল, যারা প্রাণের ভয়ে একসময় জয় বাংলা বলছে, যারা একসময় নিজেদের কিছু স্বার্থ উদ্ধারের জন্য জয় বাংলা স্লোগান মুখে তুলে নিছিল, সেই সব নিরপরাধ অথবা প্রান্তিক আওয়ামী সমর্থক যারা আছে, তাদের ব্যাপারে এখন স্ট্র্যাটেজিস্টরা ভাবতেছে যে তাদেরকে কিভাবে ক্ষমা করানো যায়, তাদেরকে কিভাবে দেশের মেইন স্ট্রিমের সাথে ইয়ে করা যায়। অফকোর্স আপনি মুখে জয় বাংলা বলবেন এবং আপনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন আর হতে পারবেন না, আপনি ঘৃণিত সিটিজেন। আপনি বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চেয়েও ঘৃণিত ক্লাস সিস্টেমে যদি আমি বলি। এই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যে সিচুয়েশন ডেভেলপমেন্ট করলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের প্রাক্তন যেসব মানে হর্সেস ছিল, যেসব বিগ মাউথ ছিল, তাদের সাথে তো এখন নর্মালি কেউ টকশো করতে বসার আগে সাথে হারপিক না নিয়ে বসে না। কারণ তাদের মুখ দিয়ে এই পরিমাণ দুর্গন্ধ বের হয় যে তাদের মুখ বন্ধ করার একমাত্র ওয়ে হচ্ছে হারপিক সাথে রাখা। মানে একটা সমাজে, একটা কৃষ্টিতে, একটা কালচারে তাদের অবস্থানটা তারা এমন একটা নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে। কি উচিত ছিল? ক্ষমা চাওয়া উচিত ছিল। কি উচিত ছিল? পুনর্বাসনের জন্য অনুরোধ করা উচিত ছিল। ওটা না করে যে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করা হচ্ছে, নির্লজ্জ ধৃষ্টতার কারণে শুধুমাত্র কথিত আছে, রিসেন্টলি আমি একটা হেডিং যেটা শুনছিলাম যে শেখ হাসিনা যে শুধু নিজের কবর খুঁড়েছে তা না, বরং সে কবরে এখন আস্তে আস্তে তার আওয়ামী সমর্থক যারা আছে তাদেরকে একে একে চাপা দিতে শুরু করেছে। আপনি লিডারশিপের তো ল জানেন না, আপনি হেরে গেছেন, সারেন্ডার ইট, অ্যাকসেপ্ট ইট। আরে এই বাংলাদেশে যে নিয়াজি যখন আত্মসমর্পণ করে, কথিত আছে 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে,
সে যুদ্ধে হেরে গেছে। হেরে যাওয়ার পরে ভারতকে বলছে যে আমি তোমার সাথেই চুক্তি করব, তোমার সাথেই আত্মসমর্পণ করব, বিনিময়ে তুমি আমাকে ইনশিওর করো আমার এই 90,000, এর ভিতরে কিছু বেশিরভাগ সৈন্য, কিছু আছে লোকাল সিভিল এমপ্লয়ি, কিছু আছে রাজাকার্স, সব মিলিয়ে 90,000। উনি ভারতীয় যে সেনাপ্রধান ছিল তাকে অনুরোধ করলেন যে এরা যেন নিরাপদে পাকিস্তান ব্যাক করতে পারে এইটুক নিশ্চয়তা আমাকে দাও, আমি সাইন করব। এবং বাংলাদেশের 90,000 সৈন্য ভারতে স্থানান্তর হওয়ার পরে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু ক্রস ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। পরাজিত একজন সেনাপতি, কিন্তু তারপরেও তার ভিতরে ওইটুকু আত্মসম্মান বোধ ছিল যে এরা আমার নেতৃত্বে যুদ্ধ করতে আসছিল, আজকে আমি হেরে গেছি, এদের প্রত্যেকে পাকিস্তান আগে ইন হবে, আই উইল বি দ্য লাস্ট ম্যান টু গেট ইনসাইড পাকিস্তান। আর উনি সুন্দর 18টা সুটকেস ভরে ডলার আর যত ধরনের চুক্তির কাগজপত্র ছিল সব কিছু নিয়ে চলে গেলেন ইন্ডিয়া। সাথে কাকে নিয়ে গেলেন? যাওয়ার আগে তার সাথে যত আওয়ামী লিডার্স ছিল টপ র্যাঙ্কিং, তাদের সবার পাসপোর্টও নিয়ে চলে গেছে। সো এই যে একটা দলকে এরকম মানে ঐতিহাসিকভাবে অত্যন্ত কুৎসিত একটা পরিস্থিতিতে ফেলে চলে যাওয়া, এটাও নজিরবিহীন। সুতরাং এই অবস্থায় আসলে ইন্টারন্যাশনালি আমার মনে হয় যে যারা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের স্টুডেন্টস অ্যান্ড ট্রাম্প লেভেলের লিডার যার কথা আপনি বলতেছিলেন, তাদের অ্যাসেসমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, আওয়ামী লীগ সুদূর পরাহত স্বপ্ন। এই আওয়ামী লীগের কারণে এর আগে দেখেছেন যে পাকিস্তানের কথা বলছিলেন, যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে দেওয়া হয়নি, বিশেষ করে ভারতের কারণে দেওয়া হয়নি। চায়নায় আওয়ামী লীগের নেতারা যাওয়ার আগে ভারতের অনুমতি নিয়ে যেত, চায়নার সাথে কতটুকু সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ভারত বলে দিত। কিন্তু এখন তো বর্তমান সরকার, এবং আমরা প্রত্যাশা করতে পারি যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের তো এই গোলামি চুক্তি বা এই চুক্তি করে থাকার কথা না। তো সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের সম্পর্ক কেমন হলে চায়নার থেকে আমাদের অ্যাডভান্টেজ নিতে পারবো? চায়না ইজ এ ভেরি বিগ ইকোনমি। এই মুহূর্তে সম্ভবত নাম্বার 1 ইকোনমি হচ্ছে চায়না। মিলিটারিলি ওরা 3 নম্বরে আছে। এবং এইটা ধরেন আপনি লেটেস্ট যত স্ট্র্যাটেজিক টক শুনবেন, এভরিওয়ান ইজ রেসপেক্টিং চায়না। এই যে ট্রাম্প এসে বললো চায়নার উপরে আমি আরও 10% ট্যারিফ অ্যাডিশনালি লাগাবো, চায়না কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্যই করেনি। এই ট্যারিফ কানাডা এবং মেক্সিকোর উপরেও কিন্তু দেওয়ার কথা ছিল। এখন ট্রুডোর মানে পাল্টা ট্যারিফ অ্যাটাকের কারণে 30 দিনের জন্য কিন্তু মেক্সিকো এবং কানাডার উপরে এই ট্যারিফটা বন্ধ রাখা আছে। বাট চায়নার এগেনস্টে কিন্তু এটা বন্ধ করা হয়নি। চায়নার এগেনস্টে ট্যারিফ অ্যাডিশনাল 10% অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। চায়না খুব সাইলেন্টলি এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা ইউএসের এগেনস্টে তাদের ট্যারিফ অ্যাড করে দিচ্ছে। সো চায়না ইজ নাম্বার 1। আমি যেটা বলি যে ওরা হচ্ছে রাইজিং ড্রাগন, এতদিন ঘুমিয়েছিল। বাট ডিফারেন্সটা আসলে কোথায় তৈরি হয় আকাশ ভাই? আপনাকে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। আমেরিকান হিস্টোরির যদি আমেরিকান স্পেসিফিক বলি, কত 250 বছর? তার আগে তো রেড ইন্ডিয়ানরা ছিল ওই জায়গায়। ইউএস এখন যারা আছে তারা তো না, এরা তো ব্রিটেন থেকে অথবা ইউরোপ থেকে মাইগ্রেট করে ওখানে গেছে। সো ওদের হিস্ট্রি অ্যাকচুয়ালি আমেরিকান হিস্ট্রি ইজ নট মোর দেন 250 ইয়ার্স। চাইনিজ হিস্ট্রি কত বছরের? 4000 ইয়ার্স ওল্ড। সুতরাং তারা এই ধরনের আপস অ্যান্ড ডাউনস দেখে 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 এদূর আসছে, যুদ্ধের পর যুদ্ধ করে করে আসছে। এবং যেই মানে পরিমাণ জনগণ ওদের এবং কান্ট্রির সাইজ, এই দুইটা মিলিয়ে চায়না এখন যেই অবস্থায় পৌঁছাইছে, মানে একেবারে অলৌকিক সুনামি টাইপের কিছু না হলে পরে আগামী 10-20 বছরের ভিতরে চায়নাকে আপনি মানে ক্র্যাশড অবস্থায় দেখার বোধহয় সম্ভাবনা খুব কম। ওরা এত চমৎকারভাবে ওদের যে ধরেন স্ট্রিং অফ পার্ল, তারপরে হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আপনি ওদের স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভগুলো দেখেন, দেখলে পরে আপনি বুঝবেন যে ওরা কি কুল হেডেডভাবে আস্তে আস্তে আগাচ্ছে। এবং অলরেডি মানে
তারা যে কতটা স্ট্রংভাবে আসতেছে আপনি হাম্মামতোতা দেখেন, মানে ইয়ার ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, আপনি মালদ্বীপের ক্ষেত্রে দেখেন, মালদ্বীপের ছোট্ট একটা রাষ্ট্র, তার প্রেসিডেন্ট মজ্জু মানে ইন্ডিয়াকে পাত্তাই দিল না। কেন? কারণ চায়না পেছনে আছে। সো আমি আর এর বাইরে যাব না। জিবুতির কথা বলতে পারি, আমি অন্যান্য জায়গার কথা বলতে পারি। আমি লেট আস কাম ব্যাক টু দিস রিজিয়ন, ইন দ্য সার্ক রিজিয়ন। এই রিজিয়নে থেকে আপনি চায়নার মতো একটা এলাই যদি থাকে, তাহলে তো আপনার কিছু লাগে না। ইকোনমিক এলাই আপনি দেখেন, আজকে যখন ইন্ডিয়া বলল যে বাংলাদেশিদেরকে ভারতে চিকিৎসা নিতে গেলে পরে ভারতের পতাকাকে স্যালুট করতে হবে, তারপরে কি জানি বন্দে মাতরম বলতে হবে, তারপরে নাকি চিকিৎসা নিতে পারবে। চায়না অলরেডি বলে দিচ্ছে কুনমিংয়ে তোমাদের জন্য আলাদা একটা সিটিই করে দিব আমরা ফর ট্রিটমেন্ট পারপাস, ইউ কাম হিয়ার। এইটা বলার মতো ক্যাপাসিটি ওদের আছে। ইভেন তারা তো এখানে বাংলাদেশেও হাসপাতাল করতে চেয়েছে। এক্স্যাক্টলি, বাংলাদেশে তো হাসপাতাল করছেই। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা, তিস্তা ব্যারেজের সলিউশনটা যখন ওরা দিবে, দ্যাট ইজ গোয়িং টু বি অ্যাট আওয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড অফকোর্স এগেনস্ট ইন্ডিয়ান হেজেমনি। সো এইরকম একটা এলাই যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে তো আমাদের জন্য লাভ। এবং এই এলাই তো আসলে টেস্টেড সময়ে অসময়ে অনেক সময়। সো আপনি অবশ্যই অত্যন্ত প্রুডেন্টলি এটা হিন্ট করলেন যে আমাদের ফ্রেন্ডস, যে ফ্রেন্ডস লিস্ট হবে এখন, এই লিস্টে চায়না উইল বি দ্য টপ। এবং চাইনিজ ইনিশিয়েটিভকে ইউসি, আমরা যদি একটা বিপদে পড়ি, ধরেন যে থার্ড একটা কান্ট্রির হেল্প দরকার, তো পাকিস্তান চায়নার আগে কি ইউএসএ এসে আমাদেরকে হেল্প করতে পারবে? ইমিডিয়েট হেল্প যদি লাগে। আমি এটা শুধু যুদ্ধের কথা বললাম না, দুর্যোগের কথাই বলি। আমার একটা সাইক্লোন হয়েছে, ইউএস থেকে একটা শিপ আসতে কয়দিন লাগবে, আর আমার চায়না থেকে একটা রিলিফ আসতে কয়দিন লাগবে। সো উই নিড টু চক আউট আওয়ার ফ্রেন্ডস অ্যাকর্ডিংলি। বাট অ্যাগেন আমি বলবো, সিচুয়েশন চেঞ্জ হয়, স্বার্থ চেঞ্জ হয়, মেবি ইন্ডিয়ান ম্যাপ যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদেরও প্রায়োরিটিতে চেঞ্জ আসতে পারে। যেমন আমরা দেখতেছি মায়ানমারের ম্যাপ চেঞ্জ হওয়ার কথা শোনাই যাচ্ছে। সো ইফ সামথিং হ্যাপেন্স, অ্যাকর্ডিংলি উই শুড সেট আওয়ার কোর্স ফর ফ্রেন্ডশিপ। অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই রাখি। থ্যাংক ইউ সো মাচ। দেল এইচ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখলেন বিয়ন্ড বর্ডার্স।